আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অঙ্গমঞ্চে আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন নো ভোট টু বিজেপি এবং কালনেমির লঙ্কা ভাগ বৃত্তান্ত, ভণ্ডামির অপর নাম সেকুলারিজম। বুঝতেই পারছেন কোন বিষয়ে বলতে চলেছি। হ্যাঁ, আমি এখানে এই পশ্চিমবঙ্গ নিয়ে কালনেমির লঙ্কা ভাগ হতে চলেছিল, কিন্তু গতকাল 4 মে নির্বাচনের ফল ঘোষণার পরে কালনেমির লঙ্কা ভাগ বন্ধ হয়ে গেছে বটে, তবে সেটা আপাতত। ভবিষ্যতে যে আবার এই লঙ্কা ভাগ শুরু হবে না তা নয়। কালনেমির লঙ্কা ভাগ তাই হতে বসেছিল এই বঙ্গে। কে কালনেমি, কেন পশ্চিমবঙ্গ লঙ্কা হতে চলেছিল, কিভাবে, মানে কোন ফর্মুলায় ভাগ হতে যাচ্ছিল এই রাজ্য, বলবো সে কথা, সঙ্গে আমাদের দেশের মহান সেকুলারদের চরিত্র। তবে তার আগে কালনেমি কে ছিল, লঙ্কা ভাগের গল্প কি, সেটা একটু বলি। কৃত্তিবাসের রামায়ণে আছে কালনেমির লঙ্কা ভাগ কাহিনী। রাম রাবণের যুদ্ধের সময় মেঘনাদের শক্তিশালের আঘাতে লক্ষ্মণ যখন সংজ্ঞাহীন হয়ে পড়েন, তখন তার প্রাণ বাঁচাতে জাম্বুবানের বৈদ্যগিরিতে, অর্থাৎ তার ওষুধ দেওয়ার জন্য তিনি বৈদ্য, তখন লক্ষ্মণের প্রাণ বাঁচাতে হনুমানকে গন্ধমাদন পর্বত থেকে বিশল্যকরণী ওষুধ আনতে পাঠানো হয়। সূর্য ওঠার আগে ওষুধ এনে লক্ষ্মণের শরীরে দিতে পারলে বাঁচবেন লক্ষ্মণ। লঙ্কার রাজা রাবণ বুঝতে পারেন হনুমান যদি সেই ওষুধ নিয়ে ফেরে তাহলে লক্ষ্মণ বেঁচে যাবেন। তাই তিনি হনুমানকে বাধা দেওয়ার জন্য মামা কালনেমিকে বললেন, যাও মামা, হনুমানকে ঠেকাও যাতে সে সূর্য ওঠার আগে ওষুধ নিয়ে ফিরতে না পারে। যদি পারো এই কাজ করতে, তাহলে লঙ্কার অর্ধেক পাবে তুমি। কালনেমি বেরিয়ে পড়ল, মায়ার সাহায্যে পথের মধ্যে এক মনোরম তপবন তৈরি করলো, এবং মানে যে পথ দিয়ে লক্ষ্মণ যাবেন, এবং নিজে এক ঋষির ছদ্মবেশ নিয়ে সেই পথে সেখানে দাঁড়ালেন, সেখানে থাকলেন। তার উদ্দেশ্য ছিল হনুমানকে ভুলিয়ে ভালিয়ে দেরি করে দেয়া, প্রয়োজনে তাকে যদি হত্যা করা যায় সে হত্যা করা, যাতে সূর্যোদয়ের আগে বিশল্যকরণী নিয়ে ফিরতে না পারে হনুমান। তবে কালনেমি ছিল অত্যন্ত লোভী। রাবণ রাজা তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে হনুমানকে মারতে পারলে তিনি কালনেমিকে লঙ্কার অর্ধেক দিয়ে দেবেন। তাই হনুমান যখন দূর থেকে আসছে সেটা দেখা মাত্রই কালনেমি মনের আনন্দে মনে মনে লঙ্কার মানচিত্র ভাগ করতে শুরু করলো। কোন প্রাসাদটি কালনেমি নেবে, লঙ্কার কোন ঐশ্বর্য তার ভাগে থাকবে, পুরো লঙ্কা সাম্রাজ্যের দখল রাবণের সঙ্গে কালনেমি কিভাবে ভাগ করে নেবে, সেই চিন্তাতেই মশগুল হয়ে গেল। অর্থাৎ হনুমানকে মারতে পারা তো দূরের কথা, তাকে আটকানোর আগেই কালনেমি লঙ্কার দখল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। পরিণামে কি দাঁড়ালো? হনুমান প্রথমে কালনেমির মায়ায় বিভ্রান্ত হলেও জলাশয়ে কুমির হয়ে বসত করা এক অভিশপ্ত অপ্সরার মাধ্যমে কালনেমির আসল পরিচয় ও তার আসার উদ্দেশ্যটা জেনে যান হনুমান। এরপর হনুমান কালনেমিকে বধ করে দ্রুত পুরো গন্ধমাদন পর্বত নিয়ে ফিরে আসেন। কালনেমির সেই লঙ্কা ভাগের স্বপ্ন অধরাই থেকে যায়। এই কাহিনী জন্ম দিয়েছে কালনেমির লঙ্কা ভাগ প্রবাদটির। এবার আসুন, এই প্রবাদ কিভাবে সত্যি হতে চলেছিল পশ্চিমবঙ্গে। ঠিক একই দৃশ্য আমরা দেখলাম বাংলার সদ্য হয়ে যাওয়া নির্বাচনে। কিভাবে বিজেপি যাতে দখল না করতে না পারে এই রাজ্যের ক্ষমতা, তার জন্য দেশের আগমার্কা বিপ্লবী দল সিপিএম এবং তার সঙ্গে বাইরে কুস্তি ভেতরে দোস্তি
টক ঝাল মিষ্টির সম্পর্কে বাঁধা কংগ্রেস দল গোপন সমঝোতায় পৌঁছে গেল। কার সঙ্গে? আছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে। এবং রাজনীতির ময়দানে দুই পুরনো খেলোয়াড় কংগ্রেস আর সিপিএম জোট বাঁধল না বটে, তবে একই উদ্দেশ্য বুকে নিয়ে লঙ্কা ভাগের স্বপ্ন দেখতে শুরু করলো। কারণ এদের কাছে হিন্দুত্ব মানে সাম্প্রদায়িকতা এবং সেকুলারিজম মানে হলো বিশেষ এক সম্প্রদায়, পরিষ্কার করে বললে মুসলিমদের তোষণ করা। এবং সেই দিক দিয়ে টিএমসি, কংগ্রেস, সিপিএম সব কালনেমি মামার রাবণ রাজা ভাগ্নে। ভাবুন তো একবার, লড়ছেন নির্বাচনে, কিন্তু তাদের চিন্তার দৌড় মাঠের লড়াইয়ে নেই, আছে লড়াই পরবর্তী যে লুটোপুটি খাওয়া, যে লুটে পুটে খাওয়া, সেই খাওয়ার চিন্তায়। কংগ্রেস আর সিপিএম এর নেতারা ডায়েরিতে কলম নিয়ে বসে হিসাব করতে শুরু করলেন কত আসন পাবেন। তার পরের ধাপের অঙ্কটা ছিল খুব সোজা, যাকে বলে সহজ পাঠ। তৃণমূল কংগ্রেস জনসমর্থন হারিয়েছে, আর বিজেপি নিশ্চয়ই একার ক্ষমতায় ম্যাজিক ফিগার ছুঁতে পারবে না। ব্যাস, ওখানেই তৈরি হয়ে গেল ত্রিশঙ্কু বিধানসভার তপবন। সিপিএম এর ডাক সাইটের নেতা সুজন চক্রবর্তী তো ভোটের আগেই রীতিমতো ঘোষণা করে দিলেন বামপন্থীরা এবার ডজন ডজন আসন পাবে। সুতরাং ভোটের পরে সিপিএম এর সমর্থন ছাড়া সরকার গঠন করা যাবে না। আর টিএমসি এবং বিজেপির মধ্যে সমর্থন দিয়ে সরকার গড়ার প্রশ্ন উঠলে কাকে হবে সমর্থন? অবভিয়াসলি বিজেপিকে নয়। কারণটা খুবই সাধারণ কারণ, সবাই জানে। বিজেপি সাম্প্রদায়িক দল, কারণ বিজেপি হিন্দুদের দল, আর হিন্দু মানেই সাম্প্রদায়িক। আর অন্যরা তারা তাদের ধর্মে থাকলেও সেগুলো অসাম্প্রদায়িক। আর নো ভোট টু বিজেপি এই ঘোষণা তো আগেই করে দিয়েছে কমিউনিস্টরা। শুনুন একবার সুজন চক্রবর্তী মশাইয়ের কথা কি বলছেন। আমি যদি বলি যে আমরা সরকার করব, আপনি মানতে চাইবেন না, আপনার অপছন্দ হবে। আমি আপনাকে অপছন্দ করতে ফেলতে চাই না, কিন্তু ডজন ডজন আসন বামপন্থীরা পাবে, ডজন ডজন। পশ্চিমবাংলার মানুষ তার নিজের মতে যদি ভোট দিতে পারে, তাহলে পশ্চিমবাংলায় বামপন্থার কোনো বিকল্প নেই। এই বলার পরেও আপনি যদি অখুশি হন বা কেউ যদি বুঝতে বা মানতে না চায়, আচ্ছা বেশ, ঠিক আছে, সরকারে আচার না আছে, আমি তার মধ্যে ঢুকলাম না। এবার কংগ্রেসের নেতারাও দিল্লির হাইকমান্ডকে আশ্বস্ত করে বলেছিলেন, আপনারা শুধু হাত চিহ্নটা ঠিক রাখুন, বাকিটা আমরা করে দেব। আমরা দিদিমণির সমর্থনে সরকার গড়তে যাচ্ছি। গতকাল কংগ্রেসের ওই প্রায় বৃদ্ধ নয়, প্রৌঢ় যুবরাজ রাহুল গান্ধী ভোটে চক্রান্ত করে মমতাকে হারানো হয়েছে, মমতার এই অভিযোগে সিলমোহর দিয়ে দিয়েছেন গতকাল নির্বাচনের ফল বেরোবার পর, তার আগে নয়। এরপর কালনেমির লঙ্কা ভাগ বোঝাপড়ায় আর কি কোনো প্রশ্নচিহ্ন থাকে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূলের সঙ্গে? আসলে এরা লঙ্কা ভাগায়ের নেশায় এতটাই মত্ত ছিলেন যে হনুমান কালনেমিকে হত্যা করতে আসছে, হত্যা করবে, সেটা তারা খেয়ালই করেননি। একজন সাধারণ ভোটারের চোখে এই দৃশ্যটা কেমন ছিল জানেন? যেন তেন প্রকারেণ দখলের রাজনীতি করে যেতে হবে। তৃণমূলের সাম্রাজ্য দুর্বল হয়েছে, সুতরাং সেই সাম্রাজ্যের ছিটে ফোটা যতটুকু পাওয়া যায় দখল করে নাও। তৃণমূল বিপদে পড়েছে, এই তো কামিয়ে নেয়ার সময়, কামিয়ে নেয়ার সুযোগ। রাজ্যটা তো লুটের মাল, ভাগ বাটোয়ারা করে নাও, যেমন ভাবে কালনেমি আর রাবণের ভাগাভাগি হয়েছিল, চুক্তি হয়েছিল। কংগ্রেস আর সিপিএম ঠিক সেই কাজটাই করতে গেল। 294টা আসনেই প্রার্থী দেয়া হলো দু দলের তরফেই, জেতার জন্য নয়, বরং তৃণমূলকে সাহায্য করার জন্য দর কষাকষির জমি তৈরি করতে। এরা ভাবলেন ত্রিশঙ্কু হলে তৃণমূল তাদের কাছে আসবে, উদ্ধার করো কমরেড, উদ্ধার করো ভাই বলে,
আর সেই সুযোগে তারা ক্ষমতা হাতিয়ে নেবেন। কি অদ্ভুত বিলাসিতা দেখুন! সরকার গঠিত হতে পারল না, নির্বাচন হতে পারল না, নির্বাচনের ফল বেরোতে পারল না, তার আগেই গাছে কাঁঠাল গোপে তেল। অথচ ক্ষমতার বন্টন, সম্পদের বন্টন মনে মনে সেরে ফেলে মায়ের প্রায় ওই নাকে সর্ষের তেল দিয়ে ঘুমানো, ঘুমের মধ্যে স্বপ্ন দেখা শুরু হয়ে গেল। কেউ হয়তো ভাবছেন শিক্ষা দপ্তরটা নিজেদের কবজায় রাখবেন, যাতে আবার পুরনো দিনের মতো সায়েন্টিফিক কাজ টাজ করা যায়। আবার কেউ ভাবছেন পূর্ত দপ্তরের মাল মশলা দিয়ে নিজেদের ফুটো পকেটটাকে মেরামত করবেন। কিন্তু মহাকাব্য তো আর নিজের ইচ্ছে মতো চলে না। হনুমান যখন তার লেজ দিয়ে লঙ্কায় আগুন লাগালেন, তখন কালনেমির সে মায়ার তপবন কোথায় কর্পূরের মতো উড়ে গেছে কেউ জানে না। ভোটের ফল বেরোলো ত্রিশঙ্কু বিধানসভা, না মশাই, সেটা কেবল নেতাদের মাথার ভেতর হয়েছিল। বাস্তবে দেখা গেল জনগণ একেবারে একপক্ষীয় রায় দিয়ে দিলেন। বিজেপি একাই 2/3 আসন দখল করে নিল। আর যারা ডজন ডজন আসনের স্বপ্ন দেখছিলেন, আর সেই আসনের জোরে আমাদের সাহায্য ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না, এই স্বপ্নে বিভোর ছিলেন, তাদের অবস্থা ওই কালনেমির, তাদের অবস্থাও শেষ হয়ে গেল। আর আমাদের কালনেমিদের কি দশা হলো? কংগ্রেস পেল 2টো আসন, সিপিএম পেল মোটে 1টা, আইএসএফ তার সঙ্গী দল তারাও 1টা। ডজন ডজন আসনের স্বপ্ন তখন 3টে খুচরো সিটে এসে আটকে গেছে। অবস্থাটা এমন যে বিধানসভায় গিয়ে 3 বন্ধুকে এখন অপরের দিকে তাকাতে হবে আর ভাবতে হবে, ভাই লঙ্কা ভাগ তো হলো না, এখন প্রাণটুকু বাঁচাই কিভাবে? এই যে ঘটনাটা, একেই বলে বাস্তব বিচ্ছিন্ন রাজনীতি। কৃত্তিবাসী রামায়ণে কালনেমিকে হনুমান বধ করেছিলেন ঠিকই, কিন্তু বাংলার রাজনীতিতে কালনেমিদের বধ করল সাধারণ মানুষের ভোট। মানুষ বুঝিয়ে দিল, যারা যুদ্ধের আগে মুনাফা ভাগের হিসাব করে তাদের জন্য এই ময়দানে কোনো জায়গা নেই। যাদের মুনাফা ভাগের হিসাবে কোনো আদর্শ থাকে না, তাদের কোনো জায়গা নেই বঙ্গের মাটিতে। কংগ্রেস আর সিপিএম ভেবেছিল তারা কিং মেকার হবে, কিন্তু মানুষ তাদের কিং বা মেকার কোনোটাই হতে দিল না, বরং রাজনীতির ইতিহাসে এক করুণ কমেডি হিসেবে তাদের রেখে দিল। ভাবলে হাসি পায়, যারা এক সময় সারা বাংলা শাসন করেছে তারা আজ একটা খুচরো আসনের জন্য হাহাকার করছে। লঙ্কা ভাগের স্বপ্ন দেখতে দেখতে তারা এখন নিজেরাই লঙ্কার ঝালে চোখ দিয়ে জল ফেলছেন, চোখ মেলতে পারছেন না। আসলে লঙ্কা ভাগের সেই পুরনো প্রবাদটা আমাদের শিখিয়ে দেয়, কালনেমির দল যুগে যুগে জন্মায়, যুগে যুগে নিষ্ফলতায় মৃত্যু হয় তাদের, কিন্তু বীর হনুমানের, বজরংবলীর মৃত্যু নেই। আমাদের বাংলার এই 2 দল কংগ্রেস আর সিপিএম কেবল গোঁফে তেল দেয়নি, তেলের শিশিটা উপুর করে ফেলেছিল, যার ফল আজকে হলো এক বিরাট শূন্যতা। তাহলে কি আমরা ধরে নেব বাংলার বুক থেকে এই পুরনো শক্তিগুলো নিশ্চিহ্ন হয়ে গেল, নাকি আবার কোনো নতুন মায়ার তপবন বানিয়ে তারা পরের নির্বাচনের জন্য কালনেমি সেজে বসবেন? সেটা সময়ই বলবে, তবে তার সম্ভাবনা অবশ্যই আছে। আপাতত লঙ্কা ভাগের সেই মহাকাব্যিক ট্র্যাজেডি দেখে আমরা এটুকু বলতে পারি, স্বপ্ন দেখা ভালো, কিন্তু দিবা স্বপ্ন দেখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আজকের এপিসোডটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। লঙ্কা ভাগের কাহিনী কি আপনাদেরও এই রাজনৈতিক পরিস্থিতির কথা মনে করিয়ে দিচ্ছে? সাবস্ক্রাইব করুন ক্যালকাটা ডায়ালগস এবং থাকুন মনোজ দাসের সঙ্গে। ধন্যবাদ। নমস্কার, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আপনারা দেখলেন ভবানীপুরে পরাজয়ের মুখে দাঁড়িয়ে
মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রলাপ, পরাজয়, একেবারে ভয়ঙ্কর পরাজয় অবশ্যম্ভাবী দেখে বিলাপের স্তর পেরিয়ে প্রলাপে পৌঁছে গেছেন মমতা, যে পশ্চিমবঙ্গের ১.৫ দশকের মুখ্যমন্ত্রী, সেটা স্পষ্ট হয়ে উঠেছে এই ছোট্ট ভিডিও ক্লিপটিতে। রাজনীতির ময়দানে জয় এবং পরাজয় একই মুদ্রার এপিঠ ওপিঠ, কিন্তু কিছু মানুষের কাছে ক্ষমতা যখন অভ্যাসে পরিণত হয় তখন পরাজয়কে মেনে নেয়ার মতো মানসিক সুস্থতা অবশিষ্ট থাকে না। ২০১১ সালে পালাবদলের নির্বাচনে বামফ্রন্ট ৬০টির মতো আসন পায়। ৩৪ বছরের রাজপাট ছেড়ে নেমে আসতে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। বুদ্ধদেব ভট্টাচার্য কি পাগল হয়ে গিয়েছিলেন সেদিন? একদমই না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আক্ষরিক অর্থে পাগল হয়ে গিয়েছেন, আর সেটা এমন স্তরে পৌঁছে গেছেন যে তিনি পাগলের মতো প্রলাপ বকতে শুরু করেছেন। নির্বাচনের ঢের আগে থেকেই আমরা দেখেছিলাম পরাজয়ের আশঙ্কা তাকে প্রায় ভেঙে ফেলেছে মানসিকভাবে। সেই মানসিক ভেঙে পড়ার ছাপ স্পষ্ট হয়ে উঠছিল তার শরীরে। আবল তাবল বকায় তার কুখ্যাতি বহুদিনের, ওই আপাং ঝপাং এসবগুলো অনেক দিনের, তবু তার মধ্যে একটা চেনা প্যাটার্ন ছিল, মানে যে প্যাটার্নকে বলা হয় যাতে মাতাল তালে ঠিক, সেই প্যাটার্ন। কিন্তু সেই তালটাও কেটে যাচ্ছিল। খিস্তি খেউড় করা, সেটাও তার জনসংযোগের পরিচিত ছক, সেই ছকটিও ভেঙে চুরে যাচ্ছিল। পরিচিত উদ্ধত ভঙ্গি ছিল, চিৎকার ছিল, খেউড় ছিল। নরেন্দ্র মোদী, তারপর অমিত শাহ, যোগী, তাদের বিরুদ্ধে যেসব বাক্যবাণ তিনি ব্যবহার করেছেন সেগুলো তার আগের মতো নেই, কিন্তু যাকে বলে সেই ধার আর সেই ভার তার সেই হুঙ্কারের মধ্যে ছিল না, আক্রমণের মধ্যে ছিল না, কারণ সেই প্রতিজ্ঞাটাই ছিল না। পরিবর্তে তার শরীরী ভাষায় ফুটে উঠেছিল এক গভীর আশঙ্কার ছাপ, যেন তিনি আগেই দেখে ফেলেছেন দেয়ালে কি লেখা আছে। তিনি বুঝে গিয়েছিলেন বাংলার মানুষ এবার তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর সেই ম্লান মুখ, সেই গুটিয়ে যাওয়া শরীরী ভাষা মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ পরাজয়ের পর এক চূড়ান্ত বিচার বুদ্ধিহীনতায় রূপ নিয়েছে। প্রলাপের শুরু, একেবারে শুরুতেই ভিডিওতে তিনি বলেছেন আমাকে লাথি মারা হয়েছে। এই কথাটা ভিডিওর শুরুতেই আমরা শুনতে পাচ্ছি। এটা একটা অদ্ভুত দাবি নয়? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি ১.৫ দশক ধরে ক্ষমতায় আছেন, তিনি জনসমক্ষে বলছেন মেরে কো লাথ মারা, অর্থাৎ তাকে লাথি মারা হয়েছে। একজন প্রশাসনিক প্রধানের মুখ থেকে এমন কথা বেরিয়ে আসছে, চিন্তা করা যায় ভারতের আর কোনো মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারেন? এই কথাটা কি আপনারা কেউ ভাবতে পারেন? পরাজয়ের গ্লানি ঢাকতে তিনি এতটাই মরিয়া যে সত্য মিথ্যার পার্থক্যটিকেও ভুলে গিয়েছেন। লাথি কি তার শরীরে লেগেছে, নাকি তার অহংকারে, তার অস্তিত্বে? কে মারল তাকে লাথি? কেন্দ্রীয় বাহিনী, নাকি তার কথায় কান ধরে উঠবোস করায় অভ্যস্ত এই রাজ্যের পুলিশ, যাদের নামের আগে পাকা হয়ে বসেছিল একটি বিশেষণ মমতার চটি চাটা পুলিশ? সেই পুলিশ কি আজ সময় পেয়ে
সুযোগ পেয়ে তাকে লাথি মেরেছে, নাকি তাকে লাথি মেরেছে এই রাজ্যের সাধারণ মানুষ? এই প্রশ্ন আজ বাংলার প্রতিটি কোণায় ধ্বনিত হচ্ছে। ক্ষমতার দম্ভ যখন ধুলোয় মিশে গেছে, তখন সাধারণ মানুষ এভাবেই তাদের পুঞ্জীভূত রাগ কি প্রকাশ করলো? ভোটের ফলে লাথি মেরেছে, এটা পরিষ্কার। কিন্তু বাংলার মানুষ অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এতটা নিচে নামেনি যে তাকে সত্যি সত্যি লাথি মারবে। সিসিটিভি ও কাউন্টিং এজেন্ট নিয়ে তিনি তার পরাজয়ের পেছনে এক অজুহাত খাড়া করেছেন। অভিযোগটি চমকপ্রদ। তিনি বলেছেন, सीसीटीवी फुटेज सीसीटीवी ऑफ कर दिया এবং তার এজেন্টদের গণনা কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। মজার বিষয় হলো, পুরো নির্বাচন প্রক্রিয়া যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের স্বচ্ছ অথচ কড়া নজরদারিতে চলে, সেখানে একজন মুখ্যমন্ত্রী কিভাবে এমন বালখিল্য অভিযোগ করেন? তিনি দাবি করছেন তার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু ভিডিওর আরেকটি অংশে তিনি বলছেন তিনি নাকি মাত্র 5 মিনিটের জন্য ঢুকেছিলেন এবং ডিও তাকে আশ্বাস দিয়েছিলেন যে সব ঠিকঠাক চলছে এবং তিনি দেখেও এসেছিলেন। এই পরস্পর বিরোধী বক্তব্যই প্রমাণ করে যে তার বিচার বুদ্ধি কতটা লোপ পেয়েছে। পরাজয়ের কারণ খুঁজতে গিয়ে তিনি এখন ভূতের ভয় দেখানোর মতো অবাস্তব গল্প ফাঁদছেন। এ সবই বিলাপ থেকে প্রলাপে পৌঁছে যাওয়ার লক্ষণ। ক্ষমতার দম্ভ চূর্ণ হতেই শ্রীমতীর মানসিক বিপর্যয় ঘটেছে। যারা মমতা ব্যানার্জির রাজনীতিকে কাছে থেকে দেখেছেন তারা জানেন তার রাজনীতি সবসময় ছিল বিরোধিতার ওপর ভিত্তি করে, কিন্তু এবার তিনি নিজেই নিজের বিরোধিতায় নেমেছেন। নির্বাচনের আগে তার যে শরীরী ভাষা ছিল ম্লান, পরাজয়ের পর তা হয়েছে উন্মত্ত। বিজেপির জয়কে তিনি বলেছেন ভোট লুট, কিন্তু তিনি ভুলে গেছেন মানুষ যখন ভোট দেয় তখন তা লুট নয়, তা হলো জনাদেশ। এই জনাদেশকে সম্মান করার মতো ন্যূনতম সৌজন্য বোধটুকু তিনি হারিয়ে ফেলেছেন, কারণ তিনি তো লুট করেই এতদিন রাজত্ব করেছেন এই রাজ্যে। একেই কি বলে ক্ষমতার নেশা? মাথা থেকে মুকুট নেমে গেলে কি এভাবেই সাধারণ জ্ঞানটুকু হারিয়ে যায়? এভাবে প্রলাপ বকতে হয়? একজন মুখ্যমন্ত্রী, তখনও তিনি মুখ্যমন্ত্রী কারণ ভোটের ফল ফাইনালি প্রকাশ হয়নি, তিনি যখন রাস্তায় দাঁড়িয়ে বলেন তাকে লাথি মারা হয়েছে বা সিসিটিভি বন্ধ করে দেয়া হয়েছে অথচ কোনো প্রমাণ দিতে পারেন না, তখন তিনি কেবল নিজের নয় বরং গোটা রাজ্যের প্রশাসনিক কাঠামো, গোটা রাজ্যের মানুষকে অবমাননা করেন। আর একটু বলা যায়, তিনি রাজ্যবাসীর যেটুকু মান সম্মান অস্মিতা ছিল সেটুকুও ধুলোয় ফেলে দিতে চাইছেন। পরাজয়কে বীরের মতো মেনে নেওয়ার পরিবর্তে তিনি বেছে নিয়েছেন কান্নাকাটি আর ভিত্তিহীন অভিযোগের রাস্তা। আর একেই বলছি বিলাপ থেকে প্রলাপ। তার এই আচরণ দেখে আজ বাংলার সচেতন সমাজ হাসছে। যে নেত্রী নিজেকে বাংলার মেয়ে বলে দাবি করতেন, ভবানীপুরের মেয়ে বলে দাবি করতেন, সেই নেত্রী বাংলা থেকে শেষ হয়ে গেছেন এবং
ভবানীপুরে নিজের দুর্গে, নিজের গড়ে, নিজের বাড়িতে যেখানে তার জন্ম, সেখান থেকে তিনি হেরে গেছেন। সেইখান থেকে হেরে গেছেন। এই হারের পর তার এই নোংরা অভিযোগ, কদর্য অভিযোগ, বাংলার সংস্কৃতির যেটুকু অবশিষ্ট আছে এখনো, তাকেও গুঁড়িয়ে দেয়। এটি কেবলই একজন ক্ষমতাচ্যুত শাসকের নিষ্ফল হাস্যকর আর্তনাদ। কয়েকদিন আগে একটি ভিডিও করেছিলাম, বলেছিলাম হেরে গেলেও হার স্বীকার করবেন না মমতা ব্যানার্জি, পদত্যাগপত্র দেবেন না রাজ্যপালকে, আঁকড়ে থাকবেন নবান্নের চেয়ার, পৌঁছে যাবেন আদালতে, চক্রান্তের গল্প ফাঁদবেন, জোর করতে গেলে নবান্নের 14 তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার ভয় দেখাবেন, আর তার আত্মহত্যার জন্য দায়ী করে যাবেন নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে এবং জ্ঞানেশ কুমারকে। পরিস্থিতি, হাসবেন না, পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে। এখনো কিন্তু তিনি পদত্যাগ করেননি এই মুহূর্ত পর্যন্ত, বরং খবর আজকেই আসছে যে সুপ্রিম কোর্টে যাচ্ছেন তিনি নির্বাচনের রায় বাতিল করার দাবি নিয়ে। মানে এই নির্বাচন তিনি মানেন না, আনি মানি জানি না, এই নির্বাচন মানি না। ইতিহাস সাক্ষী আছে, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু যারা ক্ষমতাকে পৈতৃক সম্পত্তি মনে করে তাদের পতন এভাবেই করুণ হয়। মমতা ব্যানার্জির এই ভিডিও ক্লিপটি কেবল একটি রাজনৈতিক অভিযোগের দলিল নয়, এটা একজন মানুষের মানসিক পতনের উদাহরণ। বিচার বুদ্ধি যখন লোপ পায় তখন বিলাপ প্রলাপে পরিণত হয়। পরাজয়ের অন্ধকার থেকে বাঁচার জন্যে তিনি মিথ্যার জাল বুনছেন। তাকে যে জাল তিনি বুনছেন সেটা তাকে আরো বেশি জনবিচ্ছিন্ন করে তুলছে, মানুষের কাছে হাসির খোরাক করে তুলছে। বাংলার মানুষ শান্তি চায়, তার এই প্রলাপ আর শুনতে চায় না। সময় এসেছে এই দম্ভের অবসান ঘটার। বিলাপ ছেড়ে যদি এই মহিলা আত্মসমালোচনা করতেন তবে হয়তো ভবিষ্যৎ কিছুটা উজ্জ্বল হতো, ফেরার পথ থাকতো। কিন্তু ক্ষমতা যার মাথায় চড়েছে, আর সেই ক্ষমতা রক্ষা করবার জন্য তিনি যে কোনো নোংরা কাজ করতে কোনোদিন পিছিয়ে আসেননি। জালিয়াতি করে নির্বাচন তাই করে গেছেন, সেই তাই করে ক্ষমতায় আছেন, নইলে 21-এই তার পতন হতো। ক্ষমতা যার মাথায় চড়েছে তার কাছে বিবেক আর বুদ্ধির আশা করাটাই ভুল। বোঝা যাচ্ছে বাঙালির আরো ক্ষতি না করে, বাঙালিকে সারা দেশের কাছে, সারা পৃথিবীর কাছে আরো হাসির পাত্র না করে তিনি শান্ত হবেন না। এমন মানুষ, তিনি যত বড় মুখ্যমন্ত্রী থেকে থাকুন, যত বছরের মুখ্যমন্ত্রী থেকে থাকুন, তিনি একটি বিশেষণেরই যোগ্য, তিনি একটি শব্দেরই যোগ্য, সেটা হলো ধিক্কার। ছি মমতা, ছি। ধন্যবাদ।